বিডিআরে মিলিটারি অফিসার যাবে না, এটা অনেক দিন থেকেই তাদের একটা ইচ্ছা। ইন্ডিয়া চাইলেই আমাদের দেশে যে অফেন্সিভে ঢুকে যাবে সেটা সম্ভব না, কারণ আমাদের 10টা ডিভিশনের এগেনস্টে তাদের 30টা ডিভিশন লাগে। সে চায়না বর্ডার থেকে ডিভিশন পুল করতে পারবে না, সে পাকিস্তান বর্ডার থেকে পারবে না, এবং 7 সিস্টার থেকেও পারবে না। সে আমাদের এগেনস্টে মাত্র 17টা ডিভিশন মাস্টার করতে পারে। সো সেখানে যদি বিডিআরের মতো আরেকটা সেকেন্ড লাইন ফোর্স দাঁড়িয়ে যায়, এটা ইন্ডিয়ার জন্য সমস্যা। আমার ইউনিটটা কিন্তু জেনারেল শাকিল ফাউন্ডিং সিও, কাজে ইউনিটে কিন্তু তার একটা ইম্প্যাক্ট আছে, এবং অনেক সোলজাররাও তখন স্যারের জন্য মুভ করতে চেয়েছিলেন। জিওসিকে মুভ করার জন্য বললেন আমি যদি মুভের কথা আরেকবার বলি আমাকে অ্যারেস্ট করব। এই ঘটনার মাধ্যমে আওয়ামীকে নিউট্রালাইজ করে দেওয়া হয়, যাতে শেখ হাসিনা গভর্নমেন্ট আরও দীর্ঘস্থায়ী সময় নিয়ে থাকতে পারে। দর্শক, 2009 সালের আজকের দিনে বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত ঘটনা ছিল। সেদিন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে, যেই ঘটনায় বাংলাদেশের চৌকস 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়। তারপর কেটে গেছে প্রায় 1.5 যুগের প্রকৃত ঘটনা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি। যদিও ফ্যাসিস্ট সরকার পতনের পর নতুন করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের 90 দিন সময় দেওয়া হয়েছে, ইতিমধ্যেই 60 দিন পেরিয়ে গেছে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। আমাদের সাথে আলোচনার জন্য আছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল হাসান। জনাব জগলুল হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ সুজন ভাই। আমরা সরাসরি প্রশ্নে যাই। বিডিআর বিদ্রোহের মতো একটা বড় ঘটনা, যেটা কিনা 1.5 যুগ পেরিয়ে গেছে, প্রকৃত সত্য এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, আপনারা কি জানেন? আচ্ছা, আপনি যেটা বললেন যে 1.5 যুগ পেরিয়ে গেছে, এখনও ঘটনার সত্য কী আছে এর পিছনে সেটা বের হয়নি। তো এটার কারণ যদি আমি বলি, আপনাকে জিনিসটা বুঝতে হবে, বিডিআরের ঘটনাটা কিন্তু তৎকালীন বিডিআরের সৈনিকদের অসন্তোষের একটা আইসোলেটেড ঘটনা না। এটা সত্যি সেখানে অসন্তোষ ছিল, বাট এই জিনিসটাকে যে সমস্ত অ্যাক্টরস বা যে সমস্ত ফ্যাক্টর বা ডিটারমিনেন্টস যারা এটাকে ফুয়েল করেছে বা এটাকে এক্সপ্লয়েট করেছে, তাদের ব্যাপারগুলো আনা সময় সাপেক্ষ ব্যাপার। যেমন এক নাম্বার বলি, বিডিআরে মিলিটারি অফিসার যাবে না, এটা অনেক দিন থেকেই ইন্ডিয়া এবং যা বলেন যে সমস্ত অর্গানাইজেশনই বলেন তাদের একটা ইচ্ছা যে এখান থেকে মিলিটারি অফিসাররা সরে আসুক। কারণটা কি? কারণটা হচ্ছে মিলিটারি অফিসার বিডিআরে থাকাতে তার যে অর্গানাইজেশনাল কালচারটা সেটা একটু অফেন্সিভ। আপনি যদি ইন কম্প্যারিজন টু বিএসএফ অফিসারদের সাথে বা সোলজারদের সাথে আপনি দেখেন, বিকজ ট্রেনিংটা করাচ্ছে অর্গানাইজেশনাল কাস্টম ইটিকেটস বা যেটাই বলেন, সিস্টেম বলেন, কালচার বলেন, সব কিছু মিলিটারি অফিসারদের দ্বারা। কাজে এটা একটা সেকেন্ড লাইন ফোর্স হয়ে গেছে। এবং আপনি জানেন যে আগে আমি বলেছি বিভিন্ন টক শোতে যে ইন্ডিয়া চাইলেই আমাদের দেশে যে অফেন্সিভে ঢুকে যাবে সেটা সম্ভব না, কারণ অফেন্সিভে 1:3 রেশিওতে ঢুকতে হয়। আমাদের 10টা ডিভিশনের এগেনস্টে তাদের 30টা ডিভিশন লাগে। সে চায়না বর্ডার থেকে ডিভিশন পুল করতে পারবে না, সে পাকিস্তান বর্ডার থেকে পারবে না, এবং 7 সিস্টার থেকেও পারবে না। সে আমাদের এগেনস্টে মাত্র 17টা ডিভিশন মাস্টার করতে পারে। সো সেখানে যদি বিডিআরের মতো আরেকটা সেকেন্ড লাইন ফোর্স দাঁড়িয়ে যায়, এটা ইন্ডিয়ার জন্য সমস্যা। এটা হচ্ছে একটা তাদের টোটাল স্ট্র্যাটেজিক আউটলুক টুয়ার্ডস বাংলাদেশ। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন যে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন দ্বিতীয়বার এসেছে তখন তাদেরকে 30 বা 40 বছর রাখার একটা প্ল্যান ছিল। এই প্ল্যানে মানে এই দ্বিতীয়বার নাকি এর আগের? না, এই 2009 সালে যখন ক্ষমতায় আসে, তখন আসার পর তাদেরকে একটা দীর্ঘমেয়াদী টার্মে ক্ষমতায় রাখার একটা প্ল্যান তাদের ছিল। আচ্ছা, এই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে? অল এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার যেগুলোকে বলে সেগুলোকে ধ্বংস করতে হবে। তো এটাতে আর্মি একটা স্ট্রং এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, যারা বিগত সময় হিস্ট্রিক্যালি দেখেন বিভিন্ন সময় পলিটিক্যাল অরাজকতা বা হেজেমনিকে তারা চ্যালেঞ্জ করেছে। তো এই জন্যেই এই বিজিবির ঘটনার মাধ্যমে ধরেন যে ফার্স্ট শুরু হচ্ছে এটা থেকে বিডিআর, তৎকালীন বিডিআরের যে এই 57 জন অফিসার, এটাকে বলে শক অ্যান্ড প্রথম হচ্ছে তোমাকে এমন একটা শক দেওয়া হলো যাতে রেজিস্ট করার ইচ্ছাটাই চলে যায়, যেটা জাপানে হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকিতে। নিউক্লিয়ার বোমা মেরে পুরো ন্যাশনকে যুদ্ধের ইচ্ছা বা যুদ্ধের যে একটা স্পৃহা থাকে সেটাকে দমিয়ে দেওয়া হয়েছিল। সো প্রথম এটা ছিল শক অ্যান্ড ইফেক্ট হিসাবে 57 জন অফিসারকে খুন করা।
পরবর্তীতে আরও ধাপে ধাপে একটা বোমা বাস্টের মাধ্যমে কিছু ইয়াং ক্যাপ্টেন এবং গুম করে নেওয়া, আপনারা জানেন বিভিন্ন ঘটনা, এবং যেটা শেষ হয়েছিল একদম লাস্টে মেজর জিআর কুয়ের মাধ্যমে 60 জন অফিসারকে বিভিন্ন ধারায় পানিশমেন্ট বা শাস্তি দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া বা তাদেরকে এমন একটা অবস্থানে রাখা তারা যেন প্রতিবাদ করতে না পারে, যার মধ্যে আমি একজন। মানে এটা তো একটা সম্পূর্ণ নতুন তথ্য আপনি দিলেন, এর আগে আমরা এই ধরনের তথ্যগুলো জনসম্মুখে খুব কম এসেছে। এই বিষয়গুলোতে যাব তার আগে এখানে আরেকটা বিষয় জানতে চাই যে এটার সাথে আপনিও কোনো না কোনো ভাবে ছিলেন, এবং সেদিন আসলে আপনি কোথায় ছিলেন বা আপনাদের মুভমেন্টটা কি ছিল? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আমি তখন জার্মানিতে ছিলাম, 25 তারিখ বিকালে আমি ফ্লাই করছি। তো জর্জ মার্শাল সেন্টার থেকে আসার সময় আমাকে ফার্স্ট ইন্ডিয়ান এক অফিসার হ্যান্ডশেক করে বলতেছে, গোয়িং ব্যাক টু দ্য কান্ট্রি, সিচুয়েশন ইজ নট ভেরি গুড, টেক কেয়ার। তো এই কোশ্চেন করার পরে এই তথ্যটা জানানোর পরে আমি একটু, আমার সাথে কর্নেল সগির স্যার ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, বললো যে বিজিবিতে 3-4 জন মারা গিয়েছে এরকম, এর জন্য সে বলছে বিডিআর, তৎকালীন বিডিআর। তো তারপরে ফ্লাই করে কিন্তু আমি 26 তারিখ সকালে 8টার সময় আমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। ল্যান্ড করার পরে আমাদের নিয়ম অনুযায়ী যেটা হয়, বিদেশ থেকে আসার পরে 3 দিন ঢাকায় থাকতে হয় বিভিন্ন ক্লিয়ারেন্সের জন্য। আমার সেই মুডটাই ছিল, বাট আমি কমান্ডারকে ফোন করলাম। আমার কমান্ডার তখন 9 আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার মাহবুব মোল্লা, ওনাকে ফোন করার পরে উনি ফার্স্ট যে কথাটা বললেন, তুমি কি সিচুয়েশন জানো না, বিজিবিতে বিডিআরে ম্যাসিভ কিলিং হয়েছে এবং আর্মির মধ্যে ছড়াতে পারে, 75 টাইপ একটা সিচুয়েশন হচ্ছে, জাস্ট গো ব্যাক টু দ্য ইউনিট। তো তখন আমি আমার 2-1 কোর্সমেটকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, তারাও বললো এরকম সিচুয়েশন আর্মিতে ছড়াতে পারে, খারাপ হতে পারে, তুমি যেহেতু ঢাকায় থাকার অপশন আছে, ঢাকায় থেকে যাওয়াটাই ভালো। পরে আমি ইউনিট আমার সুবেদার মেজরকে ফোন করলাম, সুবেদার মেজর বললো, স্যার পরিস্থিতি খারাপ, ইউনিটের এই জুনিয়র অফিসাররা যারা কি বলতেছে মুভ করবে, স্যার আপনি আসেন, এবং আপনি ছাড়া স্যার আমি কন্ট্রোল করতে পারতেছি না। তো এই সিচুয়েশনের পরে আমি বললাম, যেহেতু আমার কাছে ধারণাটা হচ্ছে 75-এর মতো একটা সিচুয়েশন, আমি বললাম ইউনিট রেডি রাখেন, আমি আসছি। তো আমি তখন, আমার গাড়িও আসেনি, আমি তখন একটা সিভিল গাড়ি নিয়ে, আমি আমার বন্ধু বাবু ও ওনার কাছ থেকে একটা সিভিল গাড়ি নিয়ে আমি সাভারের উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার সময় আমার কাছে যেহেতু পরিস্থিতিটা আমি ঠিক জানি না, বিজিবিতে কিলিং হচ্ছে এবং আর্মিতে ছড়াচ্ছে এরকম একটা ঘটনা, কারণ বিজিবি, বিডিআর এবং আর্মি দুটো ভাই ভাই, সদস্যরা ভাই ভাই, তো একজন আরেকজনকে ইনফরমেশন দিতেই পারে। তো আমি যাওয়ার সময় কি বলবো ইউনিটে, যে 75-এ ফার্স্ট ইস্ট বেঙ্গলের কোনো অফিসার যে সো মারা যায়নি, তার সিও 3টা কথা বলেছিলেন। আমি চিন্তা করলাম সেই 3টা কথাই বলবো। তো আমি যে আমার সমস্ত অফিসার যে সিও এবং সবাইকে একখানে করে বলছিলাম যে ওই 3টা কথা, আমি তোমাদের কমান্ডিং অফিসার, তোমরা মানো? তারা বললো হ্যাঁ মানি। আমি ছাড়া তোমাদের ভালো মন্দ কেউ আর চিন্তা করবে না, এটা মানো? তারা বললো মানি। এবং বললাম যে তাহলে 9 ফিল্ড কোথাও যেতে হলে আমরা একসাথে যাব, কোথাও মারা যেতে হলে একসাথে মারা যাব। সবাই আমাকে স্বীকৃতি দিল, জানালো হ্যাঁ স্যার আপনার কথা মানি। তো তখন আমি কমান্ডারকে বললাম, মাই ইউনিট ইজ ইন মাই টোটাল কন্ট্রোল। একটু বলে রাখি, আমার ইউনিটটা কিন্তু জেনারেল শাকিল ফাউন্ডিং সিও, কাজে ইউনিটে কিন্তু তার একটা ইম্প্যাক্ট আছে, এবং অনেক সোলজাররাও তখন স্যারের জন্য মুভ করতে চেয়েছিলেন, এরকম অবস্থা। তো তারপরে যখন আমি দরবারে গেলাম, দরবারে ডাকা হলো যে মইনু আহমেদ স্যার দরবার নেবেন এবং সেখানে শোনানো হবে এবং জিওসিও থাকবেন, জিওসি জেনারেল আসাফ স্যার। কিন্তু সেখানে দরবারটা হলো না, কারণ যেটা হচ্ছে যে ওখানে মেজর জাকির, আমি এবং কর্নেল সাইদ ইরশাদ স্যার জিওসিকে মুভ করার জন্য বলছিলাম। তো জিওসি সাইদ ইরশাদ স্যারকেও থামিয়ে দিলেন, আমাকে বললেন আমি যদি মুভের কথা আরেকবার বলি আমাকে অ্যারেস্ট করবেন। তো টোটাল পরিস্থিতি ওইখান থেকে আমি বুঝতে পেরেছি যে এটা হচ্ছে যে ওখানে বিডিআরের পিলখানায় কিছু আমাদের অফিসারদেরকে খুন করা হচ্ছে উইদাউট এনি সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন। তারা একদম নিরীহভাবে এবং তারা অসহায়ভাবে এখানে খুন হচ্ছে। তো আমার যে মিলিটারি ল যেটা বলে, এটা কি আপনারা তখন বুঝতে পেরেছেন? আমি ওইখানে ঢোকার পরে আমি সমস্ত জিনিস বুঝে গেছি, আলোচনা, কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্ড আনসার এগুলো থেকে। এবং জিওসি যেটা বারবার বলছিলেন উনি এখানে যেতে পারবেন না, বাট আমরা বলছিলাম যে মিলিটারি ল অনুযায়ী এখানে কোথাও কু হলে বা মিউটিনি হলে আগে মুভ করে সেখানে কিলিং বন্ধ করার কথা, সেটা আমাদের প্রেসক্রাইব ডিউটি। এখানে কেউ সিনিয়র যদি নাও যায় আমি নিজে যেতে পারি, বাধা দিলে তাকে অ্যারেস্ট করতে পারি। সো আমি যখন দরবার থেকে বেরোই তখন আমি ডিসিশন, হাফ হার্টেড ডিসিশন, আমরা মুভ করব কি করব না।
মেজর জাকির ছিল, সে আমাকে বললো যে স্যার আপনি মুভ করবেন না স্যার। আমি বললাম লেট মি থিঙ্ক। আমি যাওয়ার সময় আমার ওয়াইফ আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল যে ভাবি কেউ বিজিবির ভেতর থেকে পাঠিয়েছেন, বিডিআরের ভেতর থেকে পাঠিয়েছেন, যে তারা 3বার এসেছিল, দরজা ভেঙে আবার নক করতেছে, আপনারা কেউ আসবেন না। তখন আমি ডিসিশন নিয়েছি আই হ্যাভ টু মুভ, আমি মুভ করব। এখানে আমার র্যাঙ্ক কি, আমার আদেশ কি, আমার ভবিষ্যতের সম্ভাবনা কি, সেগুলো কোনো কিছু ম্যাটার করে না। আমি সাইদ ইরশাদ স্যার, মেজর জাকির এবং মেজর রকিব যিনি ইন্টেলিজেন্সে ছিলেন, আমি তাদের নামও বলবো, তারা আমার সাথে ছিল। আমরা প্ল্যান করছিলাম, বাট এটা যখন ট্যাঙ্কের কথা বলা হয় তখন ট্যাঙ্ক কমান্ডার, তাকে যখন বলা একটা স্কোয়াড্রন অফ ট্যাঙ্ক লাগবে, সে তখন উত্তর দিয়েছিল যে হু ইজ মাই কমান্ডার। তা সাইদ ইরশাদ স্যার ওখান থেকে বলেছিলেন যে হি ইজ দ্য কমান্ডার। বাট পরে উনি 10 মিনিট সময় নিয়ে সম্ভবত উনি এটা জিওসি বা ওনার সিনিয়রদেরকে জানিয়ে দেন, ওনার চ্যানেল অনুযায়ী উনি এটা করেছেন। তারপরে জিওসি সাইদ ইরশাদ স্যারকে অফিসে ডেকে নিয়ে যান এবং কমান্ডারও আমাকে অফিসে থেকে ত্যাগ করতে বলেন এবং বাসায় চলে যেতে বলেন। তো এরপরে যেটা হলো, দুইজনে মিলে যখন অফিস থেকে আবার দুজনে কথা বলি, তখন যেটা হলো যে ধারণাটা দেওয়া হলো আমরা মুভ করতে চাইলে প্রথমে এখানে সাভারে একটা আমাদেরকে ব্যাটেল করতে হবে, আবার আমাদেরকে এই গাবতলী ব্রিজে আরেকটা ব্যাটেল করতে হবে 46 ব্রিগেডের সাথে। তো বাই দ্যাট টাইম এভরিথিং উইল বি ওভার এবং নিজেদের মধ্যে ক্যাজুয়ালিটি হবে। তাহলে নিজেদের মধ্যে ব্যাটেল মানে যুদ্ধ করতে হবে, এটা আসলে কেন? এটা হচ্ছে যেহেতু সিনিয়ররা মনে করছিলেন যেহেতু সরকারের পলিটিক্যাল ডিরেকশন বা আদেশ নেই, সেই জন্য এখানে যাওয়া যাবে না এবং তাদের দায়িত্ব হচ্ছে এটা সরকারের পক্ষে এটাকে প্রতিহত করা। কিন্তু তারা তো এটা জানতেন যে আসলে ওখানে আমরা যেটা জানি মিলিটারি পয়েন্ট অফ ভিউয়ে এটা আমাদের দায়িত্ব হচ্ছে এটা ক্লিয়ার করা এবং উই আর ক্লিয়ার টু আওয়ার কনসিয়াস যে এটা আমাদের মিলিটারি ডিউটি ছিল। এবং যখন বুলেট ফায়ার হয়ে গেছে তখন এটা আর পলিটিক্যাল ডোমেনে নেই, এটা মিলিটারি ডোমেনে একটা ব্যাপার এবং সেই অনুযায়ী আমরা আমাদের মিলিটারি ল অনুযায়ী যে দায়িত্ব সেটাই পালন করতে চেয়েছি। এটা 26 তারিখে শেষ হয়ে যাওয়ার পরে এরপরে শুরু হলো পরবর্তী ধাপ। এরপরে আপনারা দেখেন ওই তাপস ফজলিনুর তাপসের এগেনস্টে বোমা হামলার নামে 5 জন অফিসারকে ফাঁসানো হলো, তাদেরকে 5 বছর করে জেল দেওয়া হলো। এরপর আবার বিভিন্ন জনকে আপনি আয়নাঘরে গুম করা হলো, আপনারা জানেন। এবং লাস্টে যেটা হয়েছে এই 1 বছর ধরে 3-4 জন অফিসার এবং মেজর জিয়াও এর মধ্যে ট্র্যাপড হয়েছে, তাদেরকে দিয়ে একটা কু প্ল্যান করে সেই কুয়ের সাথে আমাদের এই যে যারা সাভার থেকে মুভ করতে চেয়েছিলাম এই অফিসাররা এবং আরও বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদ করেছিল এই ঘটনার, মিলিটারি লিডারশিপ ফেইলিওরের প্রতিবাদ করেছিল, এই ঘটনার বিচারের প্রতিবাদ করেছিল, বিচারটা ঠিকমতো হচ্ছে কি না সেটার প্রতিবাদ করেছিল, তাদের সবাইকে টোটাল 60 অফিসারকে এই ঘটনার ভিতর দিয়ে ফাঁসানো হয়েছে। হোয়ারেস তারাই রাইট ছিল এবং যারা এটা কাভার দিচ্ছিল তারা হচ্ছে ইন্ডিয়াপন্থী, আওয়ামী লীগপন্থী সেই সমস্ত কিছু অফিসার। পুরো সেনাবাহিনীকে দোষ দেওয়া ঠিক হবে না, এখানে সেনাবাহিনী ঠিকই ছিল, যারা শেখ হাসিনা এবং ইন্ডিয়ার মদদ নিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিল সেই সমস্ত অফিসারদের চক্রান্ত করে এই যারা 50-60 জন যারা আপরাইট অফিসার ছিল, যারা সাহসী অফিসার ছিল, তাদেরকে থামিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে কিন্তু আর আর্মি থেকে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি। এই ঘটনার মাধ্যমে আর্মিকে নিউট্রালাইজ করে দেওয়া হয় যাতে শেখ হাসিনা গভর্নমেন্ট আরও দীর্ঘস্থায়ী সময় নিয়ে থাকতে পারে। এই পুরো প্রক্রিয়া প্রথমে 57 জনের কিলিং, তারপরে বিভিন্ন বোমবাস, তারপরে বিভিন্ন গুম খুনের ঘটনা দিয়ে কিছু নিউট্রালাইজ করা এবং সবশেষে একটা এজেন্টের মাধ্যমে একটা কুয়ের পরিকল্পনা করে তার সাথে 50-60 জন অফিসার যারা প্রতিবাদ করেছিল বিভিন্নভাবে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া, মানে যেটাকে জঙ্গি হিসেবে বলা হয় যে মেজর জিয়ার জঙ্গি কু। এটা কি আসলেই মানে এই ধরনের ঘটনা ঘটেছিল নাকি এর পিছনের ঘটনা কি? এটা তো মেজর জিয়া স্টেটমেন্ট দিয়েছে যে সে কু করতে চেয়েছিল। এখন সে কি করতে চেয়েছিল আমরা জানি না, আমাদের ইন্টেনশন খুব ক্লিয়ার ছিল, আমরা পিলখানায় মুভ করতে চেয়েছি, আমরা বঙ্গভবনে মুভ করতে চাইনি, যেটা আমি কোর্ট মার্শালেও বলেছি আমাকে যখন ডাকা হয়েছিল। তাপসের কথা যেটা, তার উপর বোমা হামলার ঘটনা কেন আসবে এখানে 5 জন কমান্ডো ইয়াং ক্যাপ্টেন আছেন। আমি আপনাকে সাজেস্ট করব ক্যাপ্টেন সুবাইলের ইন্টারভিউ নেওয়ার জন্য, সে ভালো জানে এটা। তারা বিভিন্নভাবে এই বিজিবির এটা হয়েছিল বিডিআর ঘটনার পরপরই, তো তারা হয়তো কিছু আলামত বা কিছু ইন্ডিকেশন পেয়েছিল যেগুলো নিয়ে তারা ভোকাল ছিল। তাদের অনেকে আবার বিডিআর পিলখানায় তদন্তের সাথে জড়িত ছিল। তো এই অফিসারদেরকে নিউট্রালাইজ করতে হবে,
যেহেতু তারা অনেক কিছু জেনে গেছে বা তারা এটা নিয়ে ভোকাল বা তারা এটা নিয়ে সরব, এই জন্য তাদেরকে একটা বোমাবাস্তের ঘটনা সাজিয়ে তাদেরকে নিউট্রালাইজ করা হয়েছে। এটা মনে হয় ইন্ডিয়া এবং তাদের গোয়েন্দা সংস্থার একটা চক্রান্ত ছিল, যেটার সাথে সহযোগী হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর আওয়ামীপন্থী এবং ইন্ডিয়ানপন্থী, যারা নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের পদোন্নতির জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এ ধরনের অফিসাররাও এটার সাথে যোগ দিয়েছে। সবকিছু মিলে আপনি এখন এই সময় এসে কি বলবেন? খুব ভালো প্রশ্ন করেছেন। এক নাম্বার, প্রথমেই আমি ক্লিয়ার করি, বিডিআরের যে সোলজার যারা ছিল তাদের দোষ আমি তেমন দেই না। একটা সার্ভিসে বা একটা অর্গানাইজেশনে অনেক দাবি দেওয়া থাকে, অনেক দুঃখ কষ্ট থাকে, এটা একটা প্রসিডিউর আছে। কিন্তু এটাকে চক্রান্ত করে তাদেরকে যারা এক্সপ্লয়েট করে এই পর্যায়ে নিয়ে গেছে, আসল দোষী তারা, তাদের কিন্তু কোনো বিচার হয়নি। এই সাধারণ সোলজার, নিরীহ সোলজাররা যাদেরকে উস্কে দেওয়া হয়েছে, তারা শাস্তিটা ভোগ করেছে। এটা একটা অন্যায়। এটা তাদেরকে আমি যেটা মনে করি যে ডাইরেক্ট কিলিংয়ের সাথে ছাড়া যারা এটার ভুক্তভোগী, তাদের এখনই তাদের শাস্তি মৌকুফ হওয়া উচিত। দ্বিতীয়ত আসি, যারা মারা গিয়েছে তাদের পরিবারদের একটা পুনর্বাসনের একটা দায়িত্ব সরকারের রয়ে গেছে, এবং বর্তমান সরকার যেহেতু এ ধরনের অনিয়ম অবিচারের বিরুদ্ধে একটা নতুন পর্ব শুরু হয়েছে বাংলাদেশে, তো আমি আশা করব যারা ভুক্তভোগী অফিসার পরিবার রয়েছেন, যারা অফিসার মারা গিয়েছে, ওয়াইফ রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের একটা সুষ্ঠু পুনর্বাসন এবং এই বিচারটা যেন হয়। পুনর্বাসনের চেয়ে বিচারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে সুষ্ঠু বিচার হয়েছে। আর আমরা যারা পরবর্তীতে সাফার করেছি তাদের জন্য যেটা বলবো, 5 জন ইয়াং ক্যাপ্টেনের 5 বছর করে জেল হয়েছিল, 10 জন অফিসার আমাদের সাথে যারা ছিল তাদের চাকরি গিয়েছে, আমাদের মতো অফিসার যারা ছিল তাদেরকে বিভিন্ন মেয়াদে পানিশমেন্ট দিয়ে প্রমোশন রহিত করে রাখা হয়েছে, যাতে কথা না বলি, যাতে কোনো কিছু হলেই যেন আমাদেরকে আবার বের করে দিতে পারে, মানে একটা পর্যায়ে রাখা হয়েছিল। তো এখন তো আর এই বয়সে এসে আর চাওয়ার কিছু নাই, বাট যারা ভেতরে আছে, যাদের এই শাস্তির মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে যাদেরকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট বা বিভিন্ন ধরনের ওয়ার্নিং বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি কোনো পন্থা তাদেরকে এগেনস্টে করে তাদেরকে প্রমোশন রহিত করা হয়েছে বা তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, তাদেরকে এই সরকার এবং পরবর্তী সরকারের উচিত হবে প্যাট্রোনাইজ করা এবং তাদেরকে সেই যে দুর্বিষহ দিনগুলো থেকে মুক্ত করে সামনে নিয়ে আসা। কারণ দে আর দ্য রিয়াল অফিসার। তারা শেখ হাসিনা বা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের তলোয়ারের নিচে থেকে তারা নিজের জীবনের রিস্ক নিয়ে তারা প্রতিবাদ করেছিল, এবং তারা সবসময় আপরাইটই থাকবে এবং তারা এই প্রতিবাদ করে যাবে। বাংলাদেশ আর্মি যদি রিয়েল সোলজার খুঁজে পায়, রিয়েল অফিসার খুঁজে পায়, এই 50-60 জনের মধ্যে পাবে। আর বাকি যারা, তারা তো অনেকেই সেই সরকারের দোসর ছিল। ধন্যবাদ আপনাকে। আমরাও প্রত্যাশা করি যে খুব তাড়াতাড়ি এর একটা বিচার হোক, প্রকৃত ঘটনা, প্রকৃত সত্যটা সামনে আসুক, সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।